দেখছেন কলকাতা টিভি জেলা সারাদিনই আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো নবান্নে মন্ত্রী অরূপ বিশ্বাসের সাংবাদিক বৈঠকে। আমরা অবশ্যই সেই খবরের দিকে নজর রাখবো যেখানে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি নবান্নে সাংবাদিক বৈঠক করছেন এবং সেই সাংবাদিক বৈঠকে ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। প্রথম সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়াতে প্রথম। এটা টোটালি একেবারে লেটেস্ট পাওয়ার প্ল্যান্ট এবং 100% নতুন মেশিন। হ্যাঁ, এটা পিপিপিতে প্রথম হবে, পার্সেন্ট শেষ। এটা গ্লোবালি টেন্ডার হবে, যারা ইন্টারেস্টেড হবেন তারা নিজের মতো করে জায়গা ঠিক করবে। আপনাদেরকে শোনাচ্ছিলাম মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি ঠিক কি বলছিলেন। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর মামলার শুনানি ছিল আজকে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যে সেই শুনানি পর্ব শেষ হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আজকে সুপ্রিম কোর্টের এই শুনানি পর্বে। পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে আজকে সুপ্রিম কোর্টের তরফে। একদিকে যেমন সুপ্রিম কোর্টের তরফে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যে ক্ষেত্রে সিসিটিভির বসানোর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। পাশাপাশি সিসিটিভির কাজ এখনো পর্যন্ত কতদূর রয়েছে সেই বিষয়েও জানতে চাওয়া হয়েছে। সিবিআই এর কাছে স্ট্যাটাস রিপোর্ট চায় আজকে সুপ্রিম কোর্ট এবং সেই ক্ষেত্রে আগামী সোমবার ফের একবার স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সিবিআই এর কাছে এই স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছে, তদন্তের ক্ষেত্রে অগ্রগতি কতটা হয়েছে সেই নিয়েও। এবং পাশাপাশি টাস্ক ফোর্সের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের প্রতিনিধি রাখার আজকে যে দাবি তোলা হয়েছিল, কেন সব পরিষেবার কাজ করছেন না জুনিয়র চিকিৎসকরা, সেই প্রশ্নও আজকে তুলেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আপনাদেরকে জানিয়ে রাখবো যে আজকে আরজিকরে মামলার শুনানি ছিল এবং সেই শুনানি পর্ব বেশ কিছুটা পরে শুরু হয় বিকেলের দিকে এবং সেই শুনানি পর্ব শুরু হতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ উঠে আসে আজকে সুপ্রিম কোর্টের এবং সেই ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে। যেমনটা আপনাদেরকে জানিয়ে রাখবো যে সিবিআই তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সিবিআই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ। তারপর যেমনটা প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি মন্তব্য করেছেন যে সিবিআই তদন্তে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এবং তারা তদন্ত চালিয়ে নিয়ে যান। এই মুহূর্তে সরাসরি আমরা কথা বলবো পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। পীযূষ, আরজিকর মামলার আজকে শুনানি পর্ব ছিল সুপ্রিম কোর্টে। আজকের এই শুনানি পর্বে ঠিক কোন কোন দিকগুলো উঠে এলো, সুপ্রিম কোর্টের তরফ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হলো আজকে? করা হয়েছে তার যে তদন্ত সিবিআই করছে সেই তদন্তের ওপরে কিন্তু নজর রয়েছে সুপ্রিম কোর্টে। দ্বিতীয়ত, আরজিকরের যে সমস্ত আর্থিক দুর্নীতির ঘটনা ঘটেছে সেখানে আদালত মনে করছে এই আর্থিক দুর্নীতির ঘটনার সঙ্গে এই নির্যাতিতার যে মৃত্যু সেই মৃত্যুর যোগ রয়েছে। তাই সুপ্রিম কোর্টের দ্বিতীয় নজর হচ্ছে এই আর্থিক দুর্নীতির তদন্তের দিকে। সিবিআই এর পক্ষ থেকে আজকে যে রিপোর্ট আদালতের কাছে জমা পড়েছে সেই রিপোর্ট দেখে কিন্তু প্রধান বিচারপতি মন্তব্য করেছেন যে এই রিপোর্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। অর্থাৎ সিবিআই যে পদ্ধতিতে বা যে গতিতে তদন্ত করছে সেই গতি এবং সেই পদ্ধতিতে তদন্তে কিন্তু আদালত আপাতত সন্তুষ্ট। অর্থাৎ এক্ষেত্রে আদালত পরিষ্কারভাবে বলতে পারে যে আগামী সোমবার সিবিআইকে পরবর্তী নির্ধারিত যে রিপোর্ট রয়েছে তাদের তদন্ত সংক্রান্ত যে রিপোর্ট ফের একটা রিপোর্ট পেশ করতে হবে সুপ্রিম কোর্টের কাছে।
এদিন চিকিৎসকদের পক্ষ থেকে, আইনজীবীদের পক্ষ থেকে, আইনজীবীর পক্ষ থেকে আদালতে দাবি করা হয় যে এই তদন্তের মধ্যে এখনো যারা রয়েছে তারা কিন্তু আরজি করের এখনো পর্যন্ত তারা ডিউটি করছেন, অর্থাৎ চিকিৎসকরা তাদের সেইখানে কাজ করতে গিয়ে জুনিয়র চিকিৎসকরা থ্রেট কালচারে আদালতের কাছে তাদের দাবি সেই সমস্ত ব্যক্তিদের যারা তদন্তের মধ্যে এসেছেন তাদের এই মুহূর্তে সাসপেন্ড করা হোক বা তাদের ছুটিতে চলে যেতে বলা হোক। যদিও আদালত এ বিষয়ে নির্দেশ দিয়েছে যে সিবিআইকে, যারা এই তদন্তের মধ্যে রয়েছে, সিবিআই যাদের সাসপেক্ট করছে তাদেরকে পরিষ্কারভাবে তাদের নাম রাজ্যকে জানাতে হবে এবং রাজ্য সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে এবং রাজ্য সেইভাবে ব্যবস্থা গ্রহণ করবে। দ্বিতীয়ত, ফরেন্সিক রিপোর্টের যিনি করেছিলেন প্রথম আরজি করের ঘটনার পর যিনি প্রথম ফরেন্সিক রিপোর্ট করতে গেছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা আইনজীবীদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়। সেক্ষেত্রে সিবিআই আদালতের কাছে পরিষ্কার ব্যক্ত করেছেন যে তিনি হাসপাতালে ভর্তি হবার পরে আগেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার কাছ থেকে যে প্রয়োজনীয় তথ্য সেই তথ্য উঠে এসেছে এবং তার স্টেটমেন্ট পর্যন্ত রেকর্ড করেছে সিবিআই। সিবিআই এর পক্ষ থেকে যে আশ্বস্ত করা হয়েছে আদালতের কাছে যে এই ঘটনার সঙ্গে জড়িত আর যদি কেউ থাকে, যে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী যদি কারুর নাম এনে থাকেন, যদিও জুনিয়র চিকিৎসকের আইনজীবী আজকে আদালতে দাবি করেছেন এই ঘটনা যখন ঘটে তারপরে যারা এসেছিলেন এবং এই ঘটনার সঙ্গে বহু লোক আছেন যারা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব হিসাবে কাজ করছেন এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত এবং আরজি করেও অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের সঙ্গে যুক্ত, সুতরাং সেক্ষেত্রে তিনি তার নাম রয়েছে বলে আদালতকে জানান। যদিও আদালত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ওপেন কোর্টে এই নাম না বলে আইনজীবী বন্ধ খামে সিবিআই এর আইনজীবীর হাতে সেই নাম তুলে দিক, নামের তালিকা তুলে দিক। সিবিআই আশ্বস্ত করেছেন যে তাদেরকেও এই তদন্তের মধ্যে এনে উপযুক্ত তদন্ত করা হবে। যদি প্রয়োজন মনে হয়, সিবিআই যদি দেখে যে এই তদন্তে তাদের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে বা পরোক্ষ যোগাযোগ রয়েছে, তাহলে সেক্ষেত্রে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। আজকের শুনানি পর্বে যখন রাজ্য সরকারের কাছে প্রধান বিচারপতি জানতে চান রাজ্যের আইনজীবীর কাছে যে আদালতের নির্দেশ মতো সিসিটিভি, ডক্টরস রুম, ডক্টরস টয়লেট, নিরাপত্তা এই বিষয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, রাজ্যে একটি হলফনামার আকারে একটি লিখিত রিপোর্ট পেশ করে আদালতের কাছে। সেখানে দেখা যায় যে 26% কাজ এগিয়ে গেছে। প্রধান বিচারপতি ওয়াইজে চন্দ্রচূড় তখনই প্রশ্ন তোলেন যে আদালতের নির্দেশের পর এই যে কাজের গতি, সেই গতি এত স্লথ কেন? সেখানে রাজ্যের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় রাজ্যের যে বন্যা পরিস্থিতি এবং সরকারের যে কোনো কাজ করতে গেলে সেখানে টেন্ডার নিতে হয় এবং টেন্ডার প্রসেসিংয়ের যে একটা নির্দিষ্ট সময়সীমা থাকে সেই সময়সীমার মধ্যে তা টেন্ডার করে সেই কাজ দেওয়া হয় এবং তারপরে সেই কাজকে বাস্তবায়িত করতে হয়। এক্ষেত্রে হলফনামাতে 31শে অক্টোবর ডেডলাইন দিলেও রাজ্যের আইনজীবী আদালতকে আশ্বস্ত করেছেন যে এই 15ই অক্টোবরের মধ্যে রাজ্যের হাসপাতালগুলোতে সিসিটিভি, ডক্টরস রুম এবং টয়লেট এবং নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখা হবে, কাজ শেষ করা হবে। আরজি করের ক্ষেত্রেও কিন্তু যে ডক্টরস রুমের বিষয়টি সেটি টেন্ডার প্রসেসিং এর জন্য আটকে রয়েছে এবং তা আশা করা যাচ্ছে 15ই অক্টোবরের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। অপরদিকে রাজ্যের পক্ষ থেকে রাজ্যের সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ করা হয় যে জুনিয়র ডক্টররা আইপিডি এবং ওপিডি এই দুটি বিভাগে কোনোভাবেই তারা পরিষেবা দিচ্ছেন না। তখনই কিন্তু বিচারপতি ওয়াইজে চন্দ্রচূড় তিনি কিন্তু প্রশ্ন তোলেন যে ডাক্তার চিকিৎসকদের উচিত যে সমস্ত বিভাগের পরিষেবা দেওয়া, কারণ চিকিৎসকদের এই পরিষেবা দেওয়াটাই হচ্ছে চিকিৎসকদের কাজ। যদিও চিকিৎসকদের পক্ষ থেকে আইনজীবী আদালতকে আশ্বস্ত করেন যে প্রত্যেক চিকিৎসক আইপিডি, ওপিডি এমনকি এমার্জেন্সি বিভাগেও পর্যন্ত তারা কাজ করছেন এবং তারা সেই পরিষেবা দিচ্ছেন। বিচারপতি তার রায় নথিভুক্ত করেছেন যে চিকিৎসকরা
তাদের কাজে যোগ দেবেন এবং সে বিষয়ে তাদের নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণভাবে দেখভাল করবে রাজ্য সরকার। সাগর দত্ত হসপিটালের যে ইনসিডেন্ট, সেই ইনসিডেন্টের কথা পরিষ্কার আদালতের নজরে আনলে বিচারপতি পরিষ্কার বলেছেন যে এই মুহূর্তে অন্যান্য বিভিন্ন ইনসিডেন্ট নিয়ে যদি আদালত সেখানে সিবিআইকে নির্দেশ দেয় বা আদালত সেখানে নজর দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আরজি করের মূল যে ঘটনা, যেটা আদালত চাইছে যে এই নির্যাতিতার মৃত্যুর উপযুক্ত তদন্ত হোক এবং দোষীদের সেখান থেকে নাম বেরিয়ে আসুক এবং অভিযুক্তদের চিহ্নিত করা হোক, পাশাপাশি আরজি করের যে আর্থিক দুর্নীতির ঘটনা ঘটেছে তার উপযুক্ত তদন্ত হোক, সেই তদন্তে কিন্তু বিচ্যুতি ঘটবে। তাই আদালত আপাতত আরজি করের ঘটনার ওপরেই তারা কিন্তু নজরে রাখতে চাইছেন। যদিও অন্যান্য আইনজীবীদের যে আবেদন রয়েছে তা আদালত পরিষ্কারভাবে বলেছেন যে কলকাতা হাইকোর্টে তা মামলা নথিভুক্ত আপনারা করুন, পরবর্তীকালে এই মামলার শুনানি অবশ্যই শোনা হবে। সোমবারের মধ্যে সেন্ট্রালের সলিসিটর জেনারেলকে আদালত নির্দেশ দিয়েছে যেমন সিবিআই এর রিপোর্ট পেশ করতে হবে, পাশাপাশি ন্যাশনাল টাস্কফোর্স যে গঠন করা হয়েছে সেই ন্যাশনাল টাস্কফোর্সের যে রিপোর্ট, সেই রিপোর্ট পেশ করতে হবে। যদিও চিকিৎসকদের আইনজীবীর পক্ষ থেকে দাবি করা হয় যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো প্রতিনিধি এই ন্যাশনাল যে কমিটি গঠন করা হয়েছে সেই ন্যাশনাল কমিটিতে নেই, কোনো প্রতিনিধি নেই। আদালত পরিষ্কার জানিয়েছেন এটা অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে তিনি যদি মনে করেন সেই রেসিডেন্সিয়াল ডক্টরের ইমেল আইডি এবং তার ফোন নাম্বার তিনি সচিবের কাছে পাঠাতে পারেন এবং পরবর্তী যে মিটিং হবে সেই মিটিংয়ে অবশ্যই বিষয়টি আলোচনা হবে। পশ্চিমবঙ্গে একটি সাব কমিটি গঠন করার দাবিও এদিন তোলা হয়। যদিও আদালত এ বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশিকা জারি করেনি, তবে আদালত বিষয়টি চিন্তা ভাবনার মধ্যে রেখেছে বলে আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি ওয়াই.জে. চন্দ্রচূড়। মূলত আজকের শুনানি পর্বে যে বিষয়গুলি উঠে এসছে তদন্তের বিষয়, যদিও সেই তদন্ত সম্পর্কে বিস্তারিত কোনো বিষয় কিন্তু আলোচনা করতে চায়নি 3 বিচারপতির বেঞ্চ, কারণ তদন্ত যেহেতু এখনো চলছে এবং আদালতের কাছে যে রিপোর্ট জমা পড়েছে তাতে সুপ্রিম কোর্টের নজরদারিতে যে তদন্ত চলছে সেই তদন্তে এখনো পর্যন্ত খুশি এমনটাই কিন্তু অভিমত পাওয়া গেছে প্রধান বিচারপতি সহ 3 বিচারপতির বেঞ্চের কাছ থেকে। ধন্যবাদ তোমায়। আপাতত এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আজ আরজিকর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। পাশাপাশি সিসিটিভি বসানোর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 15ই অক্টোবর পর্যন্ত। 15ই অক্টোবরের মধ্যে 28টি হাসপাতালে সিসিটিভি বসানো হবে এবং রাজ্যের তরফ থেকেও তেমনটাই জানানো হয়েছে। এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকতে হবে। একদিকে ডিভিসি, অন্যদিকে নেপাল জল ছেড়েছে, সাধারণ মানুষকে বঞ্চিত করা যাবে না। মন্ত্রিসভার বৈঠকের সদস্যদেরকে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, একদিকে ডিভিসি জল ছাড়ছে, অন্যদিকে নেপালও জল ছাড়ছে, সাধারণ মানুষ তাদেরকে বঞ্চিত করা যাবে না। মন্ত্রিসভার বৈঠকের সদস্যদেরকে এই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেভাবে এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন যেভাবে ম্যানমেড বন্যা তৈরি করা হচ্ছে, ডিভিসি তারা রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই জল ছাড়ছে, যার কারণেই বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সফরেও গিয়েছিলেন বন্যা বিধ্বস্ত এলাকা দেখাতে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই নিয়ে কথা বলবো। দীপ্তিমান ভট্টাচার্য বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দীপ্তিমান, আজকে বন্যা পরিস্থিতি নিয়ে মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার বৈঠকে আর কি বার্তা দিলেন তিনি? সেটা হলো বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রত্যেক মন্ত্রীকে তিনি বলেছেন যে প্রত্যেকে নিজের এলাকায় থাকবেন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবেন। সাধারণ মানুষের পাশে থাকলে পরে তাদের কি কি অসুবিধা হচ্ছে না সেই দিকে নজর রাখতে বলা হয়েছে। অর্থাৎ এই পুজোর মধ্যে যাতে
সাধারণ মানুষের কোনো রকম কোনো অসুবিধা না হয় সেদিকেই নজর রাখতে তিনি প্রত্যেককে বলেছেন। দীপ্তিমান, সেক্ষেত্রে এর আগেও আমরা দেখেছিলাম যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে ম্যানমেড বন্যা, ডিভিসি যেভাবে জল ছাড়ছে, সেই সম্পর্কে আজকের এই বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি? হ্যাঁ, এই বৈঠকে তিনি যেহেতু উত্তরবঙ্গ থেকে সবাই ফিরে এসছেন এবং এই ম্যানমেড বন্যার কথা তিনি বারবারই বলছেন, আজকেও কিন্তু বৈঠকে বলেছেন যে এটা ম্যানমেড বন্যা, তাহলে সেইভাবেই কিন্তু এগুলোর মোকাবিলা করতে হবে, সাধারণ মানুষের যেন কোনো কষ্ট না হয়, কোনো অসুবিধা না হয়, সেই বিষয়টার উপরই কিন্তু জোর দিয়েছেন আজকের থেকে মূলত। ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। সাগর দত্ত হাসপাতালে ধর্ণা মঞ্চে আলো নিভিয়ে দেওয়ার অভিযোগ। পাখাও খুলে নেওয়া হয় ধর্ণা মঞ্চ থেকে, খুলে নেওয়া হয় লজিস্টিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আলো পাখা খুলে নিলেও আন্দোলন চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। গত শুক্রবার থেকেই উত্তপ্ত পরিস্থিতি ওঠে সাগর দত্ত হাসপাতালে, তারপর থেকেই কর্মবিরতির ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। আর এবার সেই ধর্ণা মঞ্চ থেকেই আলো নিভিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পাখাও খুলে নেওয়া হয়েছে ধর্ণা মঞ্চের, এমনটাই অভিযোগ করেছেন জুনিয়র চিকিৎসকরা। লজিস্টিক ডিপার্টমেন্টের পক্ষ থেকেই খুলে নেওয়া হয়েছে আলো পাখা, এমনটাই অভিযোগ করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি তারা স্পষ্ট করে দিয়েছেন যে সেক্ষেত্রে আলো পাখা খুলে নিলেও তারা তাদের যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন, এমনটাই জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সাগর দত্ত হাসপাতালে সেখানেই রোগী মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তারপরেই রোগীর পরিবার যেভাবে হেনস্থা করেছিল জুনিয়র চিকিৎসকদের, তারপর থেকেই তারা কর্মবিরতিতে সামিল হয়েছিলেন, আন্দোলন সামিল হয়েছিলেন। যে ধর্ণা মঞ্চ তারা করেছিলেন সেই ধর্ণা মঞ্চ থেকেই পাখা খুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ, আলো নিভিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ ধর্ণা মঞ্চ থেকে। জুনিয়র চিকিৎসকরা তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, সাগর দত্ত হাসপাতালে যে ধর্ণা মঞ্চ তৈরি করা হয়েছিল জুনিয়র চিকিৎসকদের তরফে, যেখানে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, সাগর দত্ত হাসপাতালের ঘটনার প্রতিবাদে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাদের যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতি তারা চালিয়ে যাচ্ছিলেন, সেই ধর্ণা মঞ্চেই আলো নিভিয়ে দেওয়া হয়েছে বলেই অভিযোগ উঠেছে। পাশাপাশি পাখাও খুলে নেওয়া হয়, এমনটাই অভিযোগ করেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। কিন্তু তাদের কোনোভাবেই দমানো যাবে না, তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন বলেই জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, গত শুক্রবার যে ঘটনা ঘটেছিল সাগর দত্ত হাসপাতালে সন্ধ্যাবেলাতে, সেখানেই রোগীর পরিবারের লোকেরা যেভাবে হেনস্থা করেছিল জুনিয়র চিকিৎসকদেরকে এবং তারপর থেকেই জুনিয়র চিকিৎসকরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা নিরাপত্তার যে ব্যর্থতা সেই অভিযোগ বারবার জানিয়েছিলেন এবং কর্মবিরতিরও ডাক দিয়েছিলেন। সেই কর্মবিরতি তাদের চলছে। সাগর দত্ত হাসপাতাল থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, আন্দোলন করার জন্য, প্রতিবাদ বিক্ষোভ দেখানোর জন্য যে ধর্ণা মঞ্চ জুনিয়র চিকিৎসকরা তৈরি করেছিলেন সেই ধর্ণা মঞ্চ থেকেই আলো পাখা খুলে নেওয়া যাওয়া হলো, কি কারণে? দেখো, হঠাৎ করে এসে কিন্তু ডেকারেটের সংস্থা তারা কিন্তু হঠাৎ করে যে ধর্ণা মঞ্চে দীর্ঘদিন ধরে বা দীর্ঘক্ষণ ধরে বলা যেতে পারে জুনিয়র চিকিৎসকরা আন্দোলনরত ছিলেন, সেখান থেকে হঠাৎ করে এসে দেখা গেল যে আলো পাখা লাইট খুলে নিয়ে যেতে, তখনই কিন্তু জুনিয়র চিকিৎসকরা বাধা দেয় এবং যে গাড়ি করে খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল সেই গাড়ির সামনে তারা কিন্তু বিক্ষোভ করতে থাকেন দীর্ঘ সময় ধরে। তবে ঠিক কি কারণে তারা যেমনটা বলছিলেন যে তাদের সমস্ত বিল মিটিয়ে দেওয়া হয়েছে ডেকোরেটর সংস্থাকে, তবে কি আন্দোলনকে থামাবার কোন একটা চেষ্টা? আমি সরাসরি কথা বলবো, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সাগর দত্ত হাসপাতালে একজন জুনিয়র চিকিৎসক, তার সঙ্গে কথা বলবো। দাদা, আন্দোলনকে থামাবার চেষ্টা করার জন্যই কি এমনটা ঘটনা হলো আজকে, কি বলবেন? আমাদের এটা কমপ্লিটলি অগোচরে রেখে এই কাজ করা হয়েছে। হঠাৎ করেই আমরা নিজেদের জেনারেল বডি মিটিং থেকে বেরিয়ে এসে দেখতে পাই যে আন্দোলনের মঞ্চ থেকে আমাদের পাখা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে আমাদেরকে বলা হয় যে ডেকোরেটার্সের পুজোর মাল যোগান দেওয়ার জন্য এটা করা হচ্ছে, কিন্তু পরবর্তীকালে আমাদেরকে কোনো রকম ইনফরমেশন না দিয়ে, বিকল্প ব্যবস্থা না করে তারপরে মাইকও তুলে নেওয়া হয়। তখন আমরা বুঝতে পারি এর পিছনে নিশ্চয়ই বড় কোনো চক্রান্ত আছে। আমরা গাড়ি ঘিরে ধরি, বিক্ষোভ দেখাতে থাকি যে আমরা নিয়ে যেতে দেবো না। তারপরে তারা বাধ্য হয়ে 4টে ফ্যান আমাদের দিয়ে বাধ্য হয়েছে অনেক প্রেশার সিচুয়েশনের পরে, এবং তারপরে এই আন্দোলন মঞ্চ কন্টিনিউ চলবে সেই জন্য আমরা নিজেদের মতো নিজেদের 4টে সিলিং ফ্যান, লাইট, নিজেদের মতো ব্যবস্থা আমরা করে নিয়েছি, কিনে নিয়ে এসেছি আমরা।
আন্দোলনে যতই যারা অসহযোগিতা করুক, আন্দোলন বন্ধের যতই চেষ্টা চলুক না কেন, আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। ধন্যবাদ তোমায় জয়ন্ত মজুমদার, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সাগর দত্ত হাসপাতাল থেকে। জেলা সারাদিন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।